পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি চুক্তি হওয়ায় ভারতীয় টিভি উপস্থাপক উন্মাত্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন। এমন দাবিতে একটি ভিডিও রীতিমতো ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। কমেন্ট সেকশনে তৈরি হয় উত্তেজনা। হাজার হাজার মানুষ জানায় নানান প্রতিক্রিয়া, কিন্তু ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। পাকিস্তানের আই ভেরিফাই একাধিক টুলে যাচাই করে ভিডিওটিকে নকল বলে নিশ্চিত করেছে। ওদিকে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ে আল জাজিরার সূত্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এমন দাবিতে ছড়ানো পোস্টগুলোতে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বহু মানুষ যখন বিভ্রান্ত হচ্ছেন, তখন রিউমার স্ক্যানার টিম জানায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অনুসন্ধানে আল জাজিরার ওয়েবসাইট বা তাদের কোনো অফিসিয়াল প্ল্যাটফর্মে এ ধরনের তথ্যের অস্তিত্ব মেলেনি। একইভাবে ইরানের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক দাবি বা বক্তব্য পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। ইরানের হামলায় ইসরায়েলিদের আর্তনাদ, এমন দাবিতে প্রায় সবকটা সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটিও সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। যাচাই করে দেখা যায় এটি সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের ভিডিও নয়। 2025 সালের মার্চে ভারতের মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পুরনো ঘটনা। ইন্ডিয়া ফায়ার সার্ভিস ও দ্য টাইমস অফ ইন্ডিয়া সহ বিভিন্ন সূত্রে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ভিডিওটিতে সম্পাদনা করে অডিও যুক্ত করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। গুজব ছড়াতে ব্যবহার করা হচ্ছে নানা অভিনব কৌশল। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত। এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যে আমরা জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। যুক্ত হচ্ছে তার সাথে। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি জানতে চাই, সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধের অবস্থা চলছে, যেমনটি আমরা প্রতিবেদনেই দেখলাম, এআই ব্যবহার করে ইরান ইসরায়েলের বৈঠকের একটি ভুয়া লাইভ নিউজ তৈরি করা হয়েছে। যুদ্ধের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয় নিয়ে যখন এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়, তা কি মনে করেন কতটুকু ভয়াবহ প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের মাঝে? কি বলবেন? ধন্যবাদ ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। এটা তো মারাত্মক একটা প্রভাব রয়েছে। বিশেষ করে এরকম এখন তো যুদ্ধ চলতেছে ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। তো আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জনসমর্থন আছে, আবার ইসরায়েলের কিছু ইহুদিবাদী জনসমর্থন আছে, আবার ইরানের পক্ষে তো আছেই। আমাদের দক্ষিণ এশিয়ায়, ইভেন মিডল ইস্টে, সেন্ট্রাল এশিয়ায় ইরানে তাদের সমর্থনকারী আছে। ফলে দেখা গেছে যে যারা যে দলকে বা যে রাষ্ট্রকে সমর্থন করে বা যে গোষ্ঠীকে, যে হেমিস্ফিয়ারকে সমর্থন করে, তাদের পক্ষে একটা নেগেটিভ তৈরি করে, ফেক নেগেটিভ বা ফলস নেগেটিভ তৈরি করে সেটা ফেসবুকে দেওয়া হচ্ছে এবং সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এটার প্রভাব এবং নেতিবাচক প্রভাব মারাত্মক। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহিংসতা এবং ঐক্য, জাতীয় ঐক্য নষ্ট করতে পারে, বিভেদ সৃষ্টি করতে পারে, রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং উন্নয়ন ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সম্প্রীতি নষ্ট করতে পারে। ফলে একটি দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত কিছুতে আঘাত আনতে পারে। ফলে এই ধরনের যে ফলস নেগেটিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়, সেটা ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার এবং সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে আমি এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে কি, এখন তো সারা পৃথিবীতে যে একটি অস্থিরতা, বিশেষ করে অর্থনৈতিক যে একটি মন্দা অবস্থা তৈরি হয়েছে, সেইখানে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি, আমাদের এই যে যুদ্ধ বন্ধের জন্য বা সিজ ফায়ারের জন্য যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, পাকিস্তান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, সেটাতেও কিন্তু এটার প্রভাব পড়বে। কারণ হচ্ছে যে কি, মানুষ সঠিক তথ্য জানতে চাই, মিথ্যা তথ্য কিংবা ডিসইনফরমেশন কিংবা মিসইনফরমেশন জানতে চায় না। কাজেই সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে কোনোভাবেই এই যে মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে সংঘাত, এটা তো আমাদের জন্য
একটি আমাদের জন্য নয়, শুধু সারা পৃথিবীর জন্য, বিশেষ করে দক্ষিণ এশিয়ান রাষ্ট্রগুলো, তা আমাদের তো খুব একটা খনিজ সম্পদ নেই, তেল এবং গ্যাস নেই। তো আমরা তো জ্বালানি নির্ভর, আমাদের প্রচুর পরিমাণ জ্বালানি আমদানি করতে হয় এবং আমাদের একটি বৃহৎ জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে তারা বিভিন্ন কাজ করে এবং সেখান থেকে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতি চলে। এবং আরেকটা হচ্ছে কি, ইউরোপ এবং আমেরিকায়ও কিন্তু আমরা প্রচুর পরিমাণ রপ্তানি করি, সেই রপ্তানি বাণিজ্যের মাধ্যমে আমাদের অর্থনীতি সচল থাকে। একটা হচ্ছে রেমিটেন্স, আরেকটা হচ্ছে গার্মেন্টস, দুইটাই কিন্তু মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকা। কাজেই সেখানের অর্থনীতি কমপ্লিটলি জ্বালানি নির্ভর। তো এরকম একটা পরিস্থিতিতে শান্তিপূর্ণ স্থিতিশীল মধ্যপ্রাচ্য, স্থিতিশীল ইউরোপ এবং আমেরিকা আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য, আমাদের রাজনৈতিক স্বার্থের জন্য, আমাদের বাণিজ্য স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর কাজেই আক্কাস এই আহমেদ, আপনি ধরনের চমৎকার বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমি আরেকটি বিষয় এর সাথে যুক্ত করতে চাই। আমরা তো সাধারণত এই যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধের পরিস্থিতি আছে সেটা নিয়ে যখন আলোচনা করছি, একটু উল্লেখ করতে চাই নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যে ভুয়া খবর আমরা আজও দেখেছি, তার আগের সময়েও আমরা নানা সময়ে এগুলো দেখি এবং অনেকটা পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পনা আমরা কিন্তু দেখি। শুধু আমরা বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি, আমাদের দেশে প্রায় হাজার খানেকের উপরে ফেসবুক প্রোফাইল থেকে এই ধরনের ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা সময় হয়তো বলা হতো এটি কোনো রাজনৈতিক কোনো প্রসঙ্গ থাকতে পারে, কোনো ধরনের পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি সবচেয়ে বড় হয়ে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে ভিউ বাণিজ্য। এই যখন পরিস্থিতি, শুধুমাত্র ভিউ বাণিজ্যের উপরে কি নির্ভর করে এই ধরনের সংবাদকে প্রকাশ করা, অপতথ্যগুলোকে প্রকাশ করা আসলে কতটা ঠিক বলে মনে করেন? আর যদি ভিউ বাণিজ্যই হয়, তাহলে এটি সাধারণ মানুষের জন্য এই ধরনের নেতিবাচক শিরোনাম কি তার মানসিকতায় প্রভাব ফেলবে না? ডেফিনেটলি মানসিক প্রভাব পড়বে। এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশ তো একটি মুসলিম প্রধান দেশ, প্রায় 90% মানুষ মুসলমান, অন্যদিকে ইরানের মানুষ তো মুসলমান। এবং এখানে বিষয়টা হচ্ছে, দেখেন, ইরানের কিন্তু যারা শীর্ষ নেতা, শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি সহ আলী লারিজানি বা আরো অন্যান্য যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনীতিবিদ, তারা শহীদ হয়েছেন। এবং তাদের শহীদ হওয়া, সেটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ, তারা কিন্তু খুব বেশি তাদের প্রতি সহানুভূতিশীল এবং দয়াপ্রবণ, এবং তারা চেয়েছে যে আসলে এই ধরনের যে ইরানি নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে এই যে যুদ্ধবাজ নেতা, বিশেষ করে যে জাইনিস্ট রিজিমের যে মূল যে পারপিট্রেটর, এই যে বেনিয়ামিন নেতানিয়াহু, সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হওয়া উচিত। এবং সেটা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের যে মানবতাবাদী মানুষগুলো, গণতন্ত্রকামী, মুক্তিকামী, যারা মানবাধিকারের জন্য লড়াই করছে, যারা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব দেখতে চায়, তারাই কিন্তু চায় যে নেতানিয়াহুর মৃত্যু ঘটুক। কারণ নেতানিয়াহুর মৃত্যুর মধ্যে দিয়ে বিশ্বে একটি শান্তি এবং স্থিতিশীলতা আসবে। তাহলে এটা শুধু মোটামুটি বাংলাদেশের আমরা মানুষ বলতে না, পারি অনেকটা এটা আবেগ নিয়েই খেলা হচ্ছে জায়গাটা নিয়ে। আসলে যে জায়গাটার মধ্যে মানুষের সাধারণত আবেগ রয়েছে, যেখানে আসলে প্রতিক্রিয়া পাওয়াই যাবে, সেই ধরনের অপতথ্য এবং গুজবগুলোই সবচেয়ে বেশি আমরা সাম্প্রতিক সময়ে ছড়াতে দেখছি। এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, আসলে একজন শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের মাঝে ফ্যাক্ট চেকিং এবং তথ্য নিয়ে যে সচেতনতা তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো আসলে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু আসলে ভূমিকা রাখতে পারে, কি বলবেন? খুব ভালো একটি প্রশ্ন। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো, আমরা যে বলি যে রাজনৈতিক সামাজিকীকরণ, সেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান একটি বাহন, পরিবার একটি বাহন, বন্ধু বান্ধব এটা একটি বাহন, রাজনৈতিক দল বাহন, বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এগুলোও কিন্তু রাজনৈতিক সামাজিকীকরণের বাহন। শিক্ষা প্রতিষ্ঠান সত্যি প্রভাবশালী বাহন। শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেখানে যদি আমরা যেটা বলি হচ্ছে যে কি, এই যে ডিজিটাল লিটারেসি বা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে জ্ঞানের যে প্রসার, বা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সিলেবাসে যদি এই যে তথ্য প্রযুক্তির উপর যদি কোর্স থাকে এবং সে বিষয়ে যদি সচেতনতা তৈরি করা হয়, বিশেষ করে বর্তমান সময়ে যে এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সারা পৃথিবীতে একটি আলাদা ডিসিপ্লিন, শিক্ষার একটি ডিসিপ্লিন হিসেবে আবির্ভূত হয়েছে উন্নত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো নিয়ে পড়া হচ্ছে। তো আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এই বিষয়ে যদি পাঠদান করা হয়, শুধুমাত্র এখানে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ডাটা সায়েন্স ওখানে না, সমস্ত ডিসিপ্লিনে, সমস্ত ফ্যাকাল্টিতে, সমস্ত ডিপার্টমেন্টে এই বিষয়ে আলাদা কোর্স দরকার। এবং সেখানে
দক্ষ শিক্ষক নিয়োগ করা দরকার, যাতে করে তারা যে ফ্যাক্ট চেকিং, রিউমার, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেগুলাকে ফাইট করতে পারে, সেগুলাকে ইনপুট এবং এগুলার যে একটি নেগেটিভ কনসিকুয়েন্স সে ব্যাপারে যথেষ্ট জ্ঞান আহরণ করতে পারে। সে ব্যাপারে আমার মনে হয় যে আপনি যেভাবে বলেছেন যে সেই বিষয়ে যদি কোর্স কারিকুলাম থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকরা তারা পাঠদানের মাধ্যমে একটা সামাজিক সচেতনতা তৈরি করতে পারবে, যেটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বন্ধন, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবে বলে আমি ডক্টর দৃঢ়ভাবে আক্কাস বিশ্বাস আহমেদ, করি। এই তো বিশেষ আমরা করে বললাম উন্নত শিক্ষার্থী রাষ্ট্রে- বা নবীন যারা আছে বা তরুণ যারা আছে তাদের প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই, যারা বড়, যারা আমরা প্রবীণ বলছি বা যারা বয়স্ক ঘরে পড়েন, বা যারা তরুণ ছাড়া যারা আছেন বাকি বয়স্ক গুলো নিয়ে, তাদের জন্য আসলে এই ধরনের সচেতনতা তৈরির ক্ষেত্রে আসলে কি করণীয়, কিভাবে তাদের আমরা সচেতন করতে পারি? ভেরি গুড। এটা হচ্ছে যে এই যে আপনারা যে আমাদের যে তথ্য প্রযুক্তি, এই যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া, এই যে বিভিন্ন সম্প্রচার মাধ্যম, সেগুলোর মাধ্যমে তো এক ধরনের সামাজিকীকরণ হচ্ছে। মানুষ তো এখান থেকে অনেক কিছু শিখছে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে আমাদের যে সংবাদপত্রের যে বিকাশ এবং আমাদের যে এই যে টেলিভিশন চ্যানেলগুলোর যে বিকাশ এবং উন্নয়ন, যেভাবে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে, বিশেষ করে দেশের যে অপতথ্য এবং এই যে মিথ্যা তথ্যগুলো ছড়াচ্ছে, সে ব্যাপারে তো বাংলাদেশের যে মিডিয়াগুলো যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি এখানে আরেকটি কথা বলি, আপনার হয়তো মনে থাকবে যে আমাদের রামুতে যে একটি ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত বিষয়গুলো মূলত হচ্ছে যে এই যে ফেক নিউজের কারণে, মিস ইনফরমেশনের কারণে বা ডিসইনফরমেশনের কারণে, বিশেষ করে যখন নির্বাচন আসে কিংবা কোনো সাম্প্রদায়িক ইস্যু আসে, তখন কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল একটি রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করে, ফলস নেগেটিভ তৈরি করে, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় এবং মানুষ এ ব্যাপারে যথাযথ জ্ঞান বুদ্ধি না থাকার কারণে তারা দ্রুত এটা বিশ্বাস করে এবং বিশ্বাস তারা তাদের ইচ্ছে মতো সেগুলো আরো ছড়ায় এবং মিথ্যাচার তৈরি করে। এগুলো আমার মনে হয় যে সামাজিক সচেতনতার জায়গা আছে এবং তথ্য প্রযুক্তি আছে এবং আপনি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পাশাপাশি আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, অথবা সরকারের পক্ষ থেকে তাদেরকেও আসলে একই সাথে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ ডক্টর আক্কাস আহমেদ, বেশ কিছু মতামত এবং পরামর্শ আপনার কাছ থেকে আজ আমরা পেলাম। ধন্যবাদ আজ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।